সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আমন্ত্রণ জানাচ্ছি ডিবিসির বিশেষ আয়োজন ভাইয়া হাউজিং ডিবিসি তারকা আড্ডা পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজীটির আজকের এই এপিসোডে আমি শান্তা জাহান্ত রয়েছি এবং আমার সাথে আজও কিন্তু আপনাদের পছন্দের তারকা রয়েছে যাদের সাথে আড্ডায় এই ঈদের আয়োজনটা খুব সুন্দরভাবে আমাদের কাটছে। আর এই মুহূর্তে আসলে যাদের সাথে রয়েছে তাদেরকে আমি তারকার চাইতে বন্ধু বেশি ভাবি। সো ঈদের আড্ডায় যখন বন্ধুদের সাথে সুন্দর একটা সময় কাটানোর সুযোগ হয় সেটা আসলে অনেক বেশি, আমি বলবো, স্পেশাল এবং অনেক বেশি প্রেশাস। সো চলুন আমার বন্ধুদের সাথে এবং আজকে তারকাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। ঠিক এই মুহূর্তে আমার বাঁদিকে রয়েছে আমার প্রিয় অভিনেতা, নায়ক বলতে পারেন, মডেল বলতে পারেন, বাট আমি প্রথমত ওর যে পরিচয়টা দিতে চাই সেটা হচ্ছে একজন সাদা মনের মানুষ, গুড হিউম্যান বিং, আমাদের প্রিয় নায়ক নীরব। এবং তারপরে রয়েছে মডেল, অভিনেত্রী, একই সাথে একজন রিনাউন্ড নৃত্যশিল্পী এবং আবারও যেটা বলতে চাই সেটা হচ্ছে সাদা মনের মানুষ, ট্রান্সপারেন্সি যার মধ্যে রয়েছে, আমাদের প্রিয় শখ। অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমার খুব ভালো লাগছে জানো যে আমি আমার লেফট অ্যান্ড রাইট দুই সাইডে মানে একই রকম দুজন মানুষকে নিয়ে বসে আছি, যে মানুষগুলো দীর্ঘ একটা সময় নিয়ে কাজ করছে, নিজেদের কাজটাকে ভালোবেসে এখনো পর্যন্ত কিন্তু তারা তাদের যারা ভক্ত রয়েছে তাদের কাছে মানে ভালোবাসার মানুষ। সো বলো নীরব, কেমন লাগে? এটা তো ব্লেসিং, যেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্যারিয়ারের তো স্টেপ বাই স্টেপ থাকে। যখন একজন বিজনেসম্যানও যখন বিজনেস করে, বা আমি যখন অনেক বড় বড় বিজনেসম্যানদের গল্প পড়েছি বা শুনেছি, যেমন আমি একটা ইন্টারন্যাশনাল অনেক বড় একটা ব্র্যান্ডের নাম আছে, যেই নামটার আগে শুনতাম সে হচ্ছেন দেয়ার সেলাই বিক্রি করতেন। তো সেখান থেকে এখন সে পৃথিবীর 37th রিচেস্ট মানে কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। সো এরকম অনেক গ্রাফ থাকে। তো ক্যারিয়ারের জায়গাটাও তেমন। একটা সময় মডেলিং করেছি, তারপরে হুট করে মডেলিং থেকে যখন মানুষের ভালোবাসা পেলাম তখন মানে টিভিসি করেছি। মডেলিংয়ের আবার আগে র্যাম্পেও কাজ করেছি কিছুদিন। সো তারপরে নাটক থেকে সিনেমার অফার, তো সিনেমার এই তো এগুলো তো থাকবেই। এবং প্রত্যেকটা স্তরের যে ভালোবাসা এগুলো আসলে অনেক বেশি ইন্সপায়ার করে। এবং তোমার প্রত্যেকটা কাজের কনসিস্টেন্সি এত চমৎকার, মানে সুন্দরভাবে সামনের দিকে ধাপে ধাপে এগিয়ে যাওয়া এবং সেটাকে ধরে রাখার জন্য তুমি একদম নিজেকেও কিন্তু চমৎকারভাবে ট্রান্সফর্ম করেছে, কি বলো শখ? টোটালি। আচ্ছা, শখের কাছ থেকে শুনি। এই যে শখকে যে বললাম, আই থিঙ্ক 20 বছরের ক্যারিয়ার হয়ে গেছে শখ, এখনো ছোট ছোট থেকে শুরু করেছি। একটা মজার ব্যাপার শেয়ার করে, আজকে যেহেতু নীরব আমার সাথেই আছে, তুমি জানো আমার মিডিয়ার জার্নিটা কিন্তু স্টার্ট অনেকটা নীরবের কারণেই। ও ওয়াও। হ্যাঁ, কারণ হচ্ছে আমি তো ছোট থেকেই নাচ করতাম। সো নাচের একটা প্রোগ্রামেই আমার ফার্স্ট ওর সাথে দেখা হয়। সো তখন হয় না যে ওর মাথায় কেন কাজ করেছে আমি জানি না, আমার সাথে আম্মু ছিল, মানে হয়তো মনে করেছে যে মেয়েটা সুন্দর, সুইট, ভালো নাচে। মেয়েটা খুবই সুন্দর, শুধু সুন্দর না, তুমি একটু বলো না। তো তখন হচ্ছে গিয়ে ও ফার্স্ট হচ্ছে আমার আম্মুর কাছ থেকে বলে যে আন্টি আপনি কিছু মনে না করলে আমি কি মানে ও কি মডেলিং করবে বা কাজ করবে। সো ওখান থেকে কিন্তু আমার টুকটুক টুকটুক করে কাজ করা। অ্যান্ড নীরবে কিন্তু ফার্স্ট সাজেস্ট করেছিল অমিতাভ ভাইয়াকে আমার কথাটা আর কি, যেটা আজকে আর কি ও সামনে থাকাটা ভালো হয়েছে। এটা হচ্ছে যে প্রথম হচ্ছে আমি দেখি আন্টি মানে আপনার মেয়ের কয়েকটা ছবি দেখান আমাকে। সো পরে বলে বাবা আমার কাছে তো কোনো ছবি নাই। পরে আমার মনে আছে এখনো সেই তুমি তোমার ওই ওয়ার্ড্রপের উপর হাত দিয়ে এরকম একটা ছবি তুলে আমরা একটা নাচের শোতে ছিল, তুমি র্যাম্পে মডেলিং করছিল ওই সময় আর কি, থাকে না যে নরমাল কিছু র্যাম্প মানে বাসার ছবি, মানে কোনো ফটো সেশন করে না। আমার মনে হচ্ছে ওয়ার্ড্রপে হাত দিয়ে একটা ছবি তোলা। যে সময়টার গল্প তোমরা করছো ওই সময়টাতে ছবিগুলোর প্যাটার্ন একটু ডিফারেন্ট থাকতো, তাই না? আমরা এভাবেই ছবি তুলতাম, কিছুতে একটাতে একটু যদি না, ওটা একদমই নরমাল একটা ছবি, মানে ঘরের ছবি আর কি, মানে কোনো বাসার ফটো ছবি। মানে সেশনের আমি তো ছবি দেখতে না চাচ্ছিলাম বেসিক্যালি যে কোনো ফটো সেশন করা হয় না, মডেলিং এর জন্য ছবি টবি আছে কিনা সেটা জানার জন্য। সো আন্টি তখন মানে দুইটা ছবি আমাকে দেখিয়েছিল আর কি। আজকেই আমরা মজার আসলে বিষয় নিয়ে কথা বলতে পারবো, যেহেতু জার্নিটা ওর একই সাথে শুরু হয়েছে। সো অনেক গল্প থাকবে, অনেক এক্সপিরিয়েন্স থাকবে। শখ, একটু বলো যে যখন নীরব এরকম বললো, মানে হয় না ইন্ডাস্ট্রিতে আমরা অনেক সময় হয় যে আচ্ছা কারোর সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেল, তারপরে ঈদ একসাথে কাটছে, বিভিন্ন ফেস্টিভ উৎসবগুলো একসাথে কাটছে, এরকম কোনো স্মৃতি কি আছে
নীরবের সাথে ঈদ নিয়ে? আমাদের একসাথে এত বেশি কাজ করা হয়েছে, তাই হ্যাঁ, না? ঈদ ঈদ নিয়ে ওইভাবে না, ঈদ বাট নিয়ে আমরা একটা ওইভাবে ঈদের নেই। আগে একবার একটা বিজ্ঞাপন করেছিলাম, ঠিক ঈদ রিলেটেড একটা মেহেদির মেহেদির বিজ্ঞাপন বিজ্ঞাপন করেছিলাম। করেছিলাম। আচ্ছা। বাট সেটাও বেশ আগের, বাট ঈদ একসাথে করা হয় না করা ওইভাবে হয়নি, করে। কাজ অনেক করা তো একটা হয়েছে। মেহেদির বিজ্ঞাপন করেছো মানে তো ঈদ তোমাদেরকে দিয়েই হয়েছে। হ্যাঁ, এবং এটা আমাদেরকে দিয়ে ঈদ আমাদেরকে দিয়ে আসলে ঈদটা হয়েছে, এটা true। Right, মানে টেলিভিশনে সবাই আমাদেরকেই তখন দেখেছিল। রাইট, কারণ আমি দেখি সবসময় যে মেহেদির বিজ্ঞাপনগুলো যখন হয় নাচানাচি, ঈদের আগে, ঈদ related, হ্যাঁ, হ্যাঁ। খুবই ফেস্টিভ একটা মুড থাকে, আর পাশাপাশি একটু পর পর সেই বিজ্ঞাপনটা কিন্তু হ্যাঁ। রিপিটেডলি যায়। নীরবের ঈদ নিয়ে একটু জানতে চাই, মিডিয়া জার্নিতে তোমার সবচেয়ে স্পেশাল কোনো ঈদের দিনের কথা কি মনে আছে? হ্যাঁ, মনে আছে। সেটা হচ্ছে যে আমার প্রথম ছবি রিলিজ হয়েছিল যে ঈদে, সেই ছবিটা মানে গুরু ভাই, এবং সেই ছবিটা ছিল সমরেশ মজুমদারের একটা গল্প দত্তগুপ্ত, মানে একটা উপন্যাসের একটা ছোট্ট পার্ট ছিল দত্তগুপ্ত। সো সেইটাকে সেখান থেকে বেসিক্যালি গল্পটা নেওয়া ছিল। গুরু ভাই নামের একটি মানে ছবি, মানে AQ খোকন ভাই করেছিলেন, এবং সেই ছবিটা দেখতে মানে প্রথম ঈদে গিয়েছিলাম হলে গিয়ে, সেটা গাজীপুর দিয়ে শুরু করেছিলাম, এবং এটা যেমন আমার জন্য অনেক বড় একটা মানে মজা, মানে ভালো লাগার এক্সপিরিয়েন্স, আবার সেই দিন আবার একটা খারাপ এক্সপিরিয়েন্সও ছিল। সেটা হচ্ছে যে আমরা গাড়ি করে ওই তখন মিরপুর বেরিবাদ দিয়ে ফিরছিলাম রাতে, ওই তখন গাড়ির মধ্যে ছিনতাইকারী ধরেছিল। ডাকাত, ডাকাত, ওগুলো বেরিবাতে মানে হচ্ছে ডাকাত, ওই যে তাই না? ডিম মারা পার্টি, ঢিল মারা পার্টি Yes, থাকে না, yes. ওরা ধরেছিল। Do you know that I had that experience? তাই হ্যাঁ, ওরা আমাকে স্টেপ করেছিল। এই আমারও এখনো my দাগ আছে, God. এবং আমি কিন্তু মেরেছিলাম, হ্যাঁ, সেম এবং টিম। মেরে, এবং আমি কিন্তু পরের দিন, পরে না, এক সপ্তাহ পরে যখন আমাকে র্যাব থেকে ফোন করেছিল, পুলিশ থেকে ফোন করেছিল, পরে আমি গিয়ে, মানে এখন ক্যামেরার সামনে বলা ঠিক হবে কিনা জানি না, স্পটটাকে লোকেট না, করে এবং দিয়েছিলেন। তখন ওরা কয়েকদিন পরে পুলিশ ওকে ধরেছিল, ধরার পর আমি তখন বলেছিলাম যে আমি একটু থানায় নিয়ে আসেন, আমি একটু মারবো, মানে ইচ্ছা মতো। সো এবং আমি তাই করেছিলাম। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমাদের জেদটা থাকে হ্যাঁ। যে, আর মানে ওইটা ওই সময়টা আই থিঙ্ক এমন ছিল যে ওই রাস্তাটা ইউজ হ্যাঁ, করা হ্যাঁ, খুবই রিস্কি ছিল। রিস্কি ছিল, মানে একদম, মানে এটা হয় কি যে এত বুদ্ধি খাটানো, যে ঢিলটা কোথায় মারলে গাড়িটা কোথায় গিয়ে থামবে, কতটুকু ডিস্টেন্স, এটা ওদের মুখস্থ। তুমি জানো চাকায় ঢিল মারে, চাকা আমাদের গাড়ি মানে মানে বাম পাশের ইয়েতে লেগেছিল, ওই ওরা অনেক ডোরে, ক্যালকুলেট করে আর কি, মানে টোটাল প্ল্যান করে এবং আসলে সবাই জিনিসটা খালি করে। গায়ে তেল দেয়া, মানে ধরলেও যেন হ্যাঁ, ভোতা slip করে, টাইপের হ্যাঁ, করে আর ভোতা কি। টাইপের সব দাঁড়িয়ে আসে, মনে হবে যে কোপ দিচ্ছে খুব জোরে, তুমি ব্যথা পাবে, না আমাকে দিয়েছিল হার্টবিট এখানে, কম। কোথায় জানি। হ্যাঁ, সেম থিং। Oh my God. এরকম মানে ওর তো ভালো এবং মন্দ দুটো এক্সপিরিয়েন্স ছিল। তোমার কি আছে এ ধরনের ঈদের না, এক্সপিরিয়েন্স? খারাপ কোনো এক্সপিরিয়েন্স নেই। ভালো এক্সপিরিয়েন্স বলতে পুরান ঢাকার মেয়ে, পুরান ঢাকায় ঈদ সেলিব্রেট করা হয় আর কি। পুরান ঢাকা তো এমনিতেই মানুষ বলে যে অনেক উৎসব মুখর একটা জায়গা। সো আমি যেহেতু ছোটবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, আমি আসলে মিস করি আমার, মানে একসাথে যখন আমরা সবাই ছিলাম, লাইক আমি আমার দাদা দাদির ফ্যামিলিটাকে তো পাইনি, কারণ আমার দাদা দাদি নেই। নানুর ফ্যামিলির সাথে আর কি বড় হওয়া। সো নানুমা, নানু বাবা, তারপর কাজিনরা যারা আছে, মামাতো ভাই বোন, খালাতো ভাই বোন, সবাই একসাথে গ্যাদার হয়ে ঈদ সেলিব্রেট করা, ওইটা আমি অনেক মিস করি, যেটা এবং চাঁদরা এখন থেকেই তো হয় তোমাদের ওঠে না। উৎসব শুরু হয়ে যেত, তাই না? হ্যাঁ, একদম মেহেদি পড়া থেকে শুরু করে ওই যে তারাবাতি ধরানো, তারপরে জোরে জোরে গান চলছে, জোরে জোরে গান চলছে, চাঁদ রাত থেকেই আসলে খাবার দাবারের একটা Dessert and প্রিপারেশন everything, শুরু হয়ে যেত। right. মানে চাঁদ রাত থেকেই আসলে মানে হেভি ফুড যেটাকে বলে, রিচ ফুড, ওগুলা রেডি করা হয়ে যেত, খাওয়া দাওয়ার ধুম তো তখন থেকেই শুরু হয়ে যেত। আচ্ছা, তুমি হচ্ছে পুরাতন ঢাকার মেয়ে, ছোটবেলা থেকে ওখানে বর্ন অ্যান্ড বর্ড আপ। আমি নতুন ঢাকার। সেই নতুন ঢাকাটা কোথায়? আমার জন্ম সেম এজে, ক্যান্টনমেন্টে বড় হওয়া। সো বাবা এয়ারফোর্স থাকার কারণে ঢাকাতেই মানে বড় হয়েছে। তারপর স্কুল শুরু আমার বেসিক্যালি চিটং থেকে, চিটং শাহিন স্কুল, মানে আঙ্কেল ওখানে এয়ারফোর্সে ছিল। হ্যাঁ, সো চিটং শাহিন থেকে পড়াশোনা শুরু করে তারপরে এসে ঢাকায় বাকিটা। বিএফ শাহিনে পড়া হয়েছে হ্যাঁ। কখনো? বিএফ শাহিনে কখনো, মানে কি বিএফ শাহিনী, বিএফ শাহিনের তো মানে student। কেজি থেকে ইন্টার পর্যন্ত বিএফ শাহিনী। তো তারপরে ঢাকাতেই আসলে আমার ইউনিভার্সিটি ধানমন্ডি, নতুন ঢাকা, পুরোপুরি নতুন ইস্ট ঢাকা। ওয়েস্ট আই গেস না? আচ্ছা, তুমি আমাকে বলো যে আঙ্কেল এয়ারফোর্সে ছিল, কিন্তু তুমি কেন নায়ক? কারণ সাধারণত না, আমরা কারণ এয়ারফোর্স বাবার ছেলেকে হ্যাঁ, অলওয়েজ মানে দেখি এয়ারফোর্সে ডিফেন্সের আমি দিকে।
আমরা 3 ভাই বোনের মধ্যে মানে আমার মেজো ভাই অনেকবার ওর ইচ্ছে ছিল যে এয়ারফোর্সে যাবে, বাট আমার আসলে কখনোই কোনো প্ল্যানিং ছিল না। আচ্ছা, তো আমি আমার কোনো বড় force ভাইকেও ছিল দেখি না নাই। বাসা থেকে? না, আমার কোনো ফোর্সও ছিল না। কত লাকি তুমি। কারণ সাধারণত আমাদের বাংলাদেশে যেটা হয় যে বাবা অথবা মা ডিসাইড করে দেয় সন্তান কি হবে। কি হবে, হ্যাঁ। না, আমারটাও তেমনই ছিল, কারণ আমার মেজো ভাই ওর যে সার্কেলটা ছিল সেই সার্কেল মানে কোন সাবজেক্টে পড়বো না পড়বো সেগুলো ডিসিশন ওরাই দিয়ে দিত। তখন এগুলো নিয়ে গবেষণা করতাম আমরা, গবেষণা করে তখন দেখলাম যে আমার মেজো ভাইয়ের 2-3 জন বন্ধু হচ্ছে তারা পড়াশোনা করতো ফার্মেসিতে। তো তখন আমার মনে হয়েছে যে মানে কি করব, তখন ওরাই বলছে যে ফার্মেসিতে পড়ো। তো আচ্ছা। এইভাবে করেই আসলে পড়াশোনা করা। তো সায়েন্সের স্টুডেন্ট, নিশ্চয়ই খুব ভালো রেজাল্ট ছিল। না, মোটামুটি ভালো মানে কি ছিলাম, কিন্তু কখনো ফেল করি নাই। এটা ভালো সায়েন্স ছিল। অবশ্যই এটা অনেক বড় ব্যাপার। আর শখের ক্ষেত্র কি ছিল, যে ছোটবেলা থেকে অ্যাক্ট্রেস হবে বা একদমই না। মিডিয়াতে মানে এটা ছিল না? একদমই না। ছোটবেলা থেকে আমার বাবার খুব ইচ্ছে ছিল আমি যেন ডক্টর হই। হ্যাঁ, খুবই কমন একটা ইচ্ছা। খুবই কমন একটা ইচ্ছা। আর সুন্দরী মেয়ে হলে আরো বেশি চায়, জানো, হ্যাঁ, যে আমার মেয়ে সুন্দরী মেয়ে ডক্টর হলে হবে। বেশি চায়, প্লাস হচ্ছে আর আমার চাচুরা আসলে একটুখানি থাকে না যে একটু স্ট্রিক্ট ছিল যে হ্যাঁ সুন্দর মেয়ে লেখাপড়া করবে, ঘরে থাকবে, কেন নাচ করবে, কেন গান করবে, আচ্ছা, মানে এরকম একটু একটা conservative। হ্যাঁ ভেরি কনজারভেটিভ, একটু না। সো বাবার একটা ইচ্ছা ছিল যে আমি যেন গান করি। ছোটবেলায় আমার শুরুটা হয় গান দিয়ে, পরে থাকে না যে মেয়েরা আসলে সাজুগুজু করতে পছন্দ করে, অ্যান্ড গানে আমার আসলে একটা গোল্ড মেডেলও আছে। ও, তাহলে আজকে গান আজকে আমরা গান শুনবো, রাইট? একদমই হবে না, কারণ Please। এটা আসলে চর্চার ব্যাপার, যেটা এত ছোটবেলায় আসলে ছিল, না, এখন তো তুমি একদমই নেই। যেই মানুষ গোল্ড মেডেল পাওয়া তার কোনোদিন চর্চা লাগে না। চর্চা লাগে না, হ্যাঁ। কণ্ঠটা না, চর্চা লাগে। অ্যাকচুয়ালি মেড করা থাকে, And, বুঝছো? আর ডক্টর হওয়ার আরেকটা রিজন ছিল হচ্ছে আমার কাজিনরা ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে ডক্টর প্রফেসর। সো বাবার খুব ইচ্ছে ছিল। সো যখন আমি আসলে নাচে শিফট করলাম, বাবা একটু রাগ হয়, কিন্তু তারপরও মেয়ে তো, মেয়ের শখ ইচ্ছার কি তোমার ইসে- বেশি ছিল যে আমি আমার শখ হচ্ছে নাচ করা? হ্যাঁ, শখ ছিল নাচ করা না, শখ ছিল সাজুগুজু করা। সাজুগুজু করার জন্য আসলে আমি নাচটা করতাম, অনেক সাজুগুজু করা অনেক যাবে। সাজুগুজু। ছোটবেলা সবারই এটা থাকে। ছোট্ট একটু বিরতি নিয়ে আসি, হ্যাঁ, আমি কোয়েশ্চেনগুলো একটু সাজাবো কি কি তোমাকে করা যায়। ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা রয়েছেন আমাদের ঈদ স্পেশাল আয়োজন ভাইয়া হাউজিং ডিবিসি তারকা আড্ডা পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজী টি। ফিরছি ছোট্ট একটি বিরতির পরে, সাথে থাকুন ডিবিসি, দেখা হচ্ছে আফটার ব্রেক। আবারও আমন্ত্রণ আমাদের ঈদ স্পেশাল আয়োজন ভাইয়া হাউজিং ডিবিসি তারকার আড্ডা পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজী টি এর আজকের স্পেশাল এপিসোডে। সাথে রয়েছে আমাদের প্রিয় নীরব এবং শখ। আবারও ফিরছি আড্ডায়। আর কোয়েশ্চেন নীরবের জন্য তুমিও করতে পারো, কিন্তু নট নেসেসারিলি যে আজকে আমি শুধু জিজ্ঞাসা করব। নীরব, একটু বলো যে নায়কদেরকে আমরা দেখি তারা অ্যাকচুয়ালি এক্সপ্রেশন কিং হয়, তাদের লাজ লজ্জা একটু কম থাকে, তারা অনেক বেশি রোমান্টিক হয়, রোমান্টিসিজম করতে পছন্দ করে। নীরব কেন লজ্জা পায়? না, আমি আসলে মানে যখন সিনেমার শুটিং থাকে তখন একরকম, আর নর্মালি আমি একটু এমনই। মানে তুমি নায়িকাদের সাথে লজ্জা পাও না, বাট উপস্থাপিকাদের সাথে লজ্জা পাও। না, নায়িকাদের সাথে শুটিং যখন করি তখন লজ্জা পাই না, তখন নর্মাল ক্যারেক্টার, তখন আমি নিজেকে আর নিজে থাকি না, তখন আরেকজন হয়ে যাই। মানে ক্যারেক্টার যখন প্লে হ্যাঁ। করছো। ওকে, সো আমরা যদি রোমান্টিকতার কথা চিন্তা করি তাহলে ওর সাথে ক্যারেক্টারে যেতে হবে। এখন কিন্তু সত্যি লজ্জা পেয়ে গেল। ব্লাশ করছে, তাই না? হ্যাঁ। শখ, একটু বলো যে শখের সবচেয়ে প্রিয় ড্রেস কি? শাড়ি, সালোয়ার কামিজ, অর লাইক ওয়েস্টার্ন? সালোয়ার কামিজ। ঈদের সবচেয়ে বেশি নেওয়া হয় কি আর ধরনের ড্রেস? সরি, সালোয়ার কামিজ আমি আসলে অনেক কমফোর্ট ফিল করি এখন, বাট ডিপেন্ড করে আসলে আমি কোথায় যাচ্ছি, কি পড়ছি, কোথায় যাচ্ছি, আর আমার মুড কেমন, ওয়েদার কেমন, এটার উপর ডিপেন্ড করে। কালার আর কস্টিউম যদি কেউ আমাকে বলে, এই দুইটা আমার সবসময় চেঞ্জ হয়, অনেক বেশি চেঞ্জ হয়। মুড মুড আর সুইং এর মতো। হ্যাঁ, মুডের উপর, ওয়েদারের উপর, সবকিছু আমি কোথায় যাচ্ছি এটার উপর ডিপেন্ড করে। মানে সেটাই বলছি, যে Situation আমাদের তো আর কি। মেয়েদের এত ঘন ঘন মুড সুইং হয়, সো সেই মুড সুইং এর সাথে আমাদের না, colour- আমার মুড সুইং হয় না, মুড Really? সুইং হয় না একদমই, বাট
কস্টিউম আমার কমফোর্টেবলের জায়গাটা হচ্ছে কামিজ। হ্যাঁ, এটা আমি খুব সবসময় সোভার আমার কাছে মনে হয় যে কামিজে যে কোনো মেয়েকে অনেক বেশি সোভার লাগে এন্ড স্পেশালি কমফোর্টেবল। আমাদের বাঙালি মেয়েদের জন্য এটা খুবই যদিও বাঙালি মেয়েরা অনেকে শাড়ি খুব পছন্দ করে, যে সে বলে না নারী কি শাড়িতেই নারী, এরকম শাড়িতেই বাঙালি না। শাড়িতেই বাঙালি নারী। হ্যাঁ, বাট আমার খুব পছন্দ সালোয়ার কামিজ, জাস্ট একদম সিম্পল সালোয়ার কামিজ। ঈদে কতগুলো গিফট সাধারণত পাও? গিফট মোটামুটি পাওয়া হয়, বাট পাওয়ার থেকে অনেক বেশি দেওয়া হয় এখন। রিসেন্ট টাইম বা রিসেন্ট টাইম না, অ্যাকচুয়ালি আমি অনেক ছোট থেকে কাজ শুরু করেছি, তো সো আমার আসলে গিফট অনেক ছোটবেলা থেকেই দিতে হয়। আমি খুব কম গিফট পাই, কিন্তু আমি খুব খুব বেশি সবাইকে গিফট করতে পছন্দ করি। আর নীরবের ক্ষেত্রে যেহেতু ছোট, কি গিফট জানি? বেশি পাও না বেশি দিতে হয়? সবই মানে হয় না যে দিতেও হয়, আবার গিফটও পাই অনেক। মানে ফ্যামিলির যারা আছে, যেটা হচ্ছে ভাইয়ার পিচ্ছি, বোনের পিচ্ছি, মানে ওদেরকে গিফট করতে হয়। তারপরে আর পাওয়ার সময়ও তো অনেক কিছু পাই, শ্বশুরবাড়ি থেকে পাই। তারপরে বড় ভাই ভাবি কি কিনে দেয় তোমাকে? মানে ঈদের সময় তো আসলে পাঞ্জাবিটাই মানে পছন্দ করে কিনে দেয়া, পাঞ্জাবি কেনা। বাট পাঞ্জাবি কিনবো সেটা ওর পছন্দের একটা থাকবে। এবং সকালে ওটা পড়তে হয়? না, সকালে হচ্ছে আমি খুব যেহেতু নামাজের সময়টা, সেটা একদম সিম্পল একটা পাঞ্জাবি মানে পরি। আর যখন বিকেল বা সন্ধ্যায় যখন বাইরে কোথাও ঘুরতে গেলাম, সেটা ফ্রেন্ডস হোক ফ্যামিলি হোক, তখন ওটা পরে যাই। গর্জিয়াস ওয়ান। আচ্ছা, ওটা মানে ভাবি গর্জিয়াস দেয়া থাকে? মানে গর্জিয়াস না, বেসিক্যালি ওইটা মানে ঈদের যেটা পাঞ্জাবি ওটা ওটা ভাবির পছন্দের। হ্যাঁ। শখ একটু বলো, তোমার কাজের ব্যস্ততা। ঈদ উপলক্ষে তো নিশ্চয়ই বেশ কিছু কাজ করা হয়েছে। ঈদের জন্য একদম হাতে গুনে 5টা ফিকশন করা হয়েছিল, যেটা অলরেডি যাচ্ছে এখন। আর এছাড়া তো নাচের প্রোগ্রাম করা হয়েছে, যেগুলো অলরেডি অন এয়ার হচ্ছে। এই তো টুকটুক আর টুকটুক আসলে কিছু ফটোশুট করা হয়েছে। এই তো ওভারঅল তোমার যে কাজগুলো সেটা নিয়েই তুমি আছো। আর এই যে তোমাদের সাথে আড্ডা দেওয়া হচ্ছে, উফ, এটা না হলে তো ঈদই হবে এটা না তাই হলে বলো? ঈদই হবে না। এক্স্যাক্টলি। আমরা যদি ঈদের সময়টাতে আড্ডা না দিই, ইনফ্যাক্ট দেখা যায় ঈদের সময় বা ঈদের দিনে আমরা অনেকে হয়তো ফ্যামিলি নিয়ে অনেক বিজি থাকি, বাট এই আড্ডাগুলো আমাদেরকে আসলে অনেক বেশি আমি বলবো অ্যালাইভ রাখে। হ্যাঁ, কারণ আমরা যখন কাজ করি সবাই তো কাজ করি, এই ঈদ আড্ডাগুলোতে আসলে আমাদের খুব মন খুলে কথা বলার একটা ওয়ে থাকে, অ্যান্ড অডিয়েন্সদেরকে কানেক্ট করা যায়। এক্স্যাক্টলি। নীরব এবং শখের বন্ধুত্বের সময়সীমা তার মানে একটা দীর্ঘ সময়। অনেক তাই না? বছর, আমাদের অনেক। অনেক বছর। ও মানে ওর স্টার্টিং প্লাস আমাদের আমিও তখন মডেলিং করি, ও মডেলিং থেকে আসলো প্লাস নাচে এডি করো। তখন বিজ্ঞাপনটাই আমাদের প্রথম কাজ ছিল, মেইন কাজ ছিল। এই মানে একদমই ওইটা ফার্স্ট ছিল না এবং বিজ্ঞাপনটা? খুবই ফোকাসড কোনটা? হয়েছিল তোমার কিন্তু ওই আমার? বিজ্ঞাপনটা হ্যাঁ, দিয়ে। মেহেদিটা। মেহেদিটা ফার্স্ট না, এর আগে তো অমিতাভ ভাইয়ার তোশিন ফান করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সারা ভাইয়ার তোমার আমার মেহেদির কাজটা ওইটাই আমাদের বলছি, ফার্স্ট আমাদের ছিল। first, হ্যাঁ, হ্যাঁ, আমাদের হ্যাঁ, ফার্স্ট ওইটা ছিল। আচ্ছা, মানে কাজ তোমাদের করেছিল, পেয়ার হ্যাঁ। হিসেবে ওটা ফার্স্ট ওটা first ছিল। আর আমি তুমি তো নাটকও করেছি। হ্যাঁ, আমরা নাটকও করেছি, আমরা অনেক অনেক ডান্সের পারফরমেন্সও ডান্স করেছি। পারফরম্যান্স তো হবে, ওইটা তো অনেক, আসলে হ্যাঁ দেশে এটা অনেক দেশের হয়েছে। বাইরে অ্যাওয়ার্ড শো গুলাতে হ্যাঁ। অনেক করা হয়েছে একসাথে। মানে কেমিস্ট্রিটা খুব And ভালো। সবচেয়ে মজার ব্যাপার কি, আমি যখন মাঝখানে একটা ব্রেক নিয়ে ব্যাক করি, তখনও আমার মানে ব্যাক করার শুরুর পারফরমেন্সটাও ছিল নীরব। নীরবের হ্যাঁ, জোশ। মানে নীরব হচ্ছে অ্যাকচুয়ালি আমি বলবো তোমার জন্য টার্ন ব্যাক করার একটা বলতে পারো। কিছু সুন্দর। মানুষ থাকে না যে লাকি থাকে, সো হি ইজ দ্য নীরবের ওয়ান। ডেট অফ বার্থ হচ্ছে 2nd জুলাই। 2nd জুলাই। ও, হাই ফাইভ। কেন জানো? কেন? মানে তোমার নিউমারোলজি যদি তুমি দেখো, তাহলে ওখানে মানে 2 মানে হচ্ছে তোমার সাইন হচ্ছে মুন। সো আমার 20 এপ্রিল, বাট দ্য সাইন ইজ অলসো মুন। অ্যাকচুয়ালি 2টাকে কাউন্ট করে। সো আমরা অনেক বেশি ইমোশনাল, জানো, আমরা অনেক বেশি সাপোর্ট দিতে পছন্দ করি। ও যেমন একটু ধরো ব্রাদারলি ফ্রেন্ডলি অলওয়েজ থাকে। সো মেয়েদের ক্ষেত্রে ওরা একটু বেহান টাইপ, মা টাইপ, অলওয়েজ টেক কেয়ারিং এরকম হয়, মানে গিভার। উই আর গিভার অ্যাকচুয়ালি। আর তোমার তো ডেট অফ বার্থ 25 অক্টোবর। 25, তার মানে হচ্ছে ওর 7। দেখেছো আমি কত কিছু। আমি এটা একদমই বুঝি না, তুমি বুঝো? আমি বুঝি না, বাট আমি মানে এগুলো মাঝে মাঝে আমি দেখেছি যে এগুলো মিলে যায় অনেক সময়। অনেক আচ্ছা, মিলে যায়। হ্যাঁ।
স্পেশালি আমাদের ক্যারেক্টারিস্টিকের যে বিষয়গুলো আছে সেটা দেখবে আসলে কিন্তু অনেক প্রভাব বিস্তার করে, তাই না? নীরবের সাথে যেহেতু দীর্ঘদিন চলছে, একটা মানুষের ভালো দিকগুলো আমরা খুব সহজেই আবিষ্কার করে ফেলি, কিন্তু মন্দ দিকগুলো আবিষ্কার করতে একটু সময় লাগে, যে ওর এই নেগেটিভ দিকগুলো আছে বা এটা ওর চেঞ্জ করা দরকার। তোমার কি মনে হয় নীরবের কোন নেগেটিভ সাইডটা আছে বা তুমি দোষ বলতে পারো সেটা ওর চেঞ্জ করা দরকার? কারণ গুণগুলো সব আমি জানি। না না, ভয় পাচ্ছি না আমি। আমার কাছে মনে হয় একটা জিনিস, ও কখন রাগ হয় আর কখন নর্মাল থাকে এটা বোঝা যায় না। ও তো চুপচাপ একদম, এটা বোঝা যায় না। তবে আর ও ও রাগ বিরক্ত হলে আমি করলে, ও বুঝি। রাগ করলেও আই গেস মানে কখনো কাউকে বলে না। হ্যাঁ, এটাই because একটা we খারাপ are খারাপ same- দিক। same হ্যাঁ, numerology এটা আমার মানে কাছে তাহলে মনে হচ্ছে এটা- খারাপ, এটা- কিন্তু এটা একদিক দিয়ে ইয়ে কি? ভালো। মানে সাজেশন কি বলো? হ্যাঁ, মানে সাজেশন কি এটা নিয়ে, মানে কি করব? কাছের মানুষদের সাথে রাগ করলে সামনাসামনি বলতে হয় যে আমি এই কারণে রাগ করেছি। মানে আচ্ছা। বহিঃপ্রকাশটা থাকতে হয়, তা না হলে হ্যাঁ। তো ওরা বুঝে না। এটা আমার ক্ষেত্রে খুব হয়, বুঝে না। আর আমার মনে হয় কেন ও বুঝে নিল না। যেমন আমার ক্ষেত্রে, যেমন আমার কথা হচ্ছে, আমি যদি কারোর উপর রাগ হই আমি তাকে বলবো আমি রাগ করেছি। অ্যাট দ্য মানে সেম জিনিসটাও যে তুমি যদি আমার সাথে রাগ করো তাহলে তুমি আমার কাছে এসেই বলবে, তুমি অন্য কারোর কাছে বলতে পারবে না, সেটা আমাকে বলতে হবে। এবার তুমি নর্মালি বলো, ঝাড়ি দিয়ে বলো, বকা দিয়ে বলো, যেভাবেই যেভাবে, বলো। বাট আমাকে বলো যে অন্য তুমি কাউকে আমার উপর নয়। রাগ। হ্যাঁ, সেটাই। এবার নীরব বলো, শখের কোন দিকটা বলে ফেলো। মানে নেগেটিভ সাইড বলতে পারো, মানে দোষ বলতে আমার পারো, বা অনেক- এটা ওর অনেক চেঞ্জ অনেক করা আছে, দরকার? অনেক। কারণ ও কিন্তু খুব সুন্দর করে এক্সপ্লেইন করেছে তোমার। হ্যাঁ, না কিন্তু ও মানে আমার কাছে মনে হয় যে ওর আরো সিরিয়াস হওয়া দরকার। মানে আমি ক্যারিয়ারের দিক থেকে বলতেছি, কারণ ওকে আমি অলওয়েজ মানে অ্যাপ্রিসিয়েশন জানাই এবং আমি অলওয়েজ চাই যে ও ভালো করুক, এবং ভালো করতেছে এবং আরও ভালো করবে। বাট আমার মনে হয় যে আরও অনেক মানে সিরিয়াস হলে মানে ও যেটা এক্সপেক্ট মানে করে নাই তার চেয়ে বেশি ভালো কিছু করতে পারবে। That's আসলে- true, that's true. আমি নিজেও বলি যে শখ আরেকটু অ্যাক্টিভ হওয়া উচিত, ইভেন সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে শুরু করে না, আবার যখন ওর সাথে social কথা বলবো media-তে তো তখন মনে আমি হবে যে খুব একদমই- সিরিয়াস। আবার দেখবে ঠাস করে ফোন রাখার পরে আমি বললাম না, অনেক অনেক। ওকে, সো আমার মনে হয় যে ইট শুড বি কন্টিনিউ। ঠিক আছে, আমি একটু কন্টিনিউ করতে চাই, তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে আসি। ওকে প্রিয় দর্শক, সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির। আমাদের ঈদ স্পেশাল আজকের বিশেষ আয়োজন ভাইয়া হাউজিং ডিবিসি তারকার আড্ডা পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজী টি এর এই এপিসোড থেকে ফিরছি, এখনই সাথে থাকুন। সো আফটার ব্রেক আবারও আমন্ত্রণ আমাদের ঈদ স্পেশাল আয়োজন ভাইয়া হাউজিং ডিবিসি তারকার আড্ডা পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজী টি এর আজকের এপিসোডের সাথে রয়েছে আমার প্রিয় দুই তারকা শখ এবং নীরব, যাদের কাছ থেকে ঈদের এই সময়টা কেমন কাটছে জানছিলাম। আবারও ফিরে যাচ্ছি, বাট আমি কিন্তু ভুলিনি, তুমি ওর সিরিয়াসনেসের কথা বলছিলে। এই সিরিয়াসনেস থেকে বের হয়ে মানে সিরিয়াস যে না, এটাকে আসলে ও কিভাবে ওভারকাম করতে পারে? কোনো সিরিয়াস হয়ে সাজেশন? যাবে, সেটা কিভাবে? Very simple, Suggestion টা serious দাও। হয়ে সিরিয়াস হয়ে যাবে। মনোযোগী হতে হবে। তাহলে তো ওকে অলওয়েজ ফোনে থাকতে হবে, কারণ ফোনে থাকলে না যদি না, মানে তুমি এটা হচ্ছে যে serious হও, মানে আমি বলছি তা না, এটা নিজের ভেতর থেকে আসতে হবে, মানে নিজে চিন্তা করবে। যেমন যে ও যেমন কিভাবে নাচের আসতে ব্যাপারে পারে। যেটা মানে ওর হয়তো নাচের ব্যাপারে যে ডেডিকেশনটা আছে মানে ওইভাবে আসতে হবে আর কি। ওকে, সো ও তো Noted. অলরেডি 5টা ফিকশন এবার যাচ্ছে ঈদে, তুমি ওর অনেক ভালো, আমি তো ফিকশনগুলো সেটা বললাম অনেক ভালো করতেছে, বাট আরো ভালো মানে মানে ফিকশনগুলো দেখা হবে, হ্যাঁ। বসে দেখি আমরা কিন্তু ক্রিটিক করতে পারি যে এটা খুব ভালো ছিল, এই ক্যারেক্টারটা তোমার সাথে খুব মানিয়েছে, এই ক্যারেক্টারটাতে আরেকটু তুমি এফোর্ট দিতে পারতে, এরকম হতেই পারে, তাই না? অবশ্যই। এন্ড আই থিংক তোমার মানে সাথে আমার যেহেতু কাছে মনে হতো ও কেমিস্ট্রিটা তো ভালো, সব ক্যারেক্টারে যাবে, শুধুমাত্র কালো কাজের মেয়ের ক্যারেক্টার ছাড়া, কালো কোনো ক্যারেক্টার ছাড়া। এছাড়া মানে ওকে কালো বানানো সম্ভব না, এছাড়া সব ক্যারেক্টারে। না না অনেক না, কষ্ট আমি করতে কিন্তু হবে। গোলাম সারোয়ার দোদুল ভাইয়ের একটা নাটকে কাজ করেছি, সেটাতে আমি আর নিশো ভাইয়া ছিলাম। ওটার ক্যারেক্টারটা আমার একদমই কালো, লাইক গ্রামের হয় না যে আমার মা থাকে হচ্ছে গিয়ে কালো তোমাকে জাদু কেন করে। কাস্ট করছে? হ্যাঁ, তোমাকে কাস্ট করছে কেন? আমাকে কাস্ট করেছে বিকজ আমার ক্যারেক্টারটাকেই ভেঙেছে, অ্যান্ড সামহাউ আমি ওই কাজটা সুন্দর মতো করতে পেরেছি আর কি। ওই কাজটা আচ্ছা ভীষণ, তোমার মেকআপ আর্টিস্ট কে ছিল, তাকে একটু আমাদের দেখা তার উচিত। প্রচুর কষ্ট হয়েছে। আমি হেয়ার কালো করে ফেলেছিলাম, আমার টোটাল স্কিন কালার পুরো কালো করতে হয়েছে। আমি গ্রামের মেয়ের মতো প্যাচ দিয়ে শাড়ি পরেছি, এতখানি উঁচু করে আর কি, মানে সারাক্ষণ হেয়ার বান করে রাখা হয়েছে। ওটা টোটালি একটা ডিফারেন্ট কাজ ছিল, যেটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। অনেক কষ্ট হয়েছে, হ্যাঁ ডেফিনেটলি অনেক কষ্ট হয়েছে। তোমার তো হয়েছে, বাট আমি চিন্তা করছি যিনি মেকআপ করেছে তার কতটা না তারও কষ্ট হয়েছে, আমার পা থেকে ডিরেক্টরেরও নিয়ে। হয়েছে।
আচ্ছা, নীরবের কাজ দেখে একটু বলো যে ওর সাথে কি ধরনের ক্যারেক্টার তোমার মানে মনে হয় যে এই ক্যারেক্টারটার জন্য নীরব পারফেক্ট, আর এই ক্যারেক্টারগুলোর জন্য ওর আরো একটু এফোর্ট দেওয়া উচিত নিজের প্রতি? আমার আমি যেমন লাস্ট একটা ট্রেলার না একটা পোস্টার দেখে ফেসবুকে কমেন্ট করেছিলাম যে ওয়াও হোয়াট আ লুক এরকম, ওটা ইব্রাহিম, কারণ ও এখন হচ্ছে গিয়ে নতুন নতুন সবকিছু ক্যারেক্টার নিজের ভাঙছে, তো সো স্পেসিফিক করে দিলে আসলে আমাদের আর্টিস্টদের জন্য এটা আসলে একদম বাধা হয়ে যায়। আমরা তো আর্টিস্ট, আমরা শিল্পী, আমাদের কাজই হচ্ছে গিয়ে এক্সপ্লোর করা নিজেকে। যত বেশি এক্সপ্লোর করব ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারে, তত বেশি মানুষরা আমাদেরকে ডিফারেন্টভাবে দেখবে। সো নীরবও আসলে এত নতুন নতুন কাজ করছে, নিজেকে এত সুন্দর করে ভাঙছে। যেমন ইব্রাহিমের কথা বললো, ইব্রাহিমের জন্য একটা আলাদা লুক নিয়ে আছে বলছিল। সো আমার মনে হয় এখন সবটার সাথে ক্যারেক্টার প্লে করতে পারে, যেহেতু ও প্লে করতে পারছে, সো ওর সাথে সব ক্যারেক্টারই যায়। বাহ, কি চমৎকার কমপ্লিমেন্ট। এবারে ঈদে বেশ কিছু নতুন চলচ্চিত্র এসেছে, সো চলচ্চিত্র নিয়ে প্ল্যানিং কি? আমরা তো ঈদের ছুটিটা একটু ফ্যামিলির সাথে কাটাতেই পছন্দ করি, কিন্তু তাদেরকে নিয়ে কি থিয়েটারে যাওয়ার ইচ্ছা আছে নীরব? হ্যাঁ, প্ল্যানিং আছে। কারণ হচ্ছে যেহেতু আমি চলচ্চিত্রের মানুষ, আমার ছবি রিলিজ হচ্ছে না, আবার তারপরেও যেটা হচ্ছে যে ছবিগুলো রিলিজ হচ্ছে আমাদের দেশেরই তো ছবি, এবং আমরা দেখি বেশ কয়েক বছর ধরে মানে মানুষ কিন্তু এখন মানে হলমুখী। সো সবাই ছবি দেখছে, এবং যেহেতু বেশ কিছু ছবি রিলিজ হচ্ছে এবং খুবই ভালো ভালো ছবি, শাকিব ভাইয়ের প্রিন্স রিলিজ হচ্ছে, তারপরে আমি সেদিন মানে ছবি দেখিনি, বাট সেদিন ট্রেলার দেখলাম বনলতা এক্সপ্রেস, তারপরে নিশোর একটা ছবি দাগি, সিয়ামের একটা ছবি রাক্ষস, তারপরে প্রেসার কুকার, রাফি ভাইয়ের একটা ছবি প্রেসার কুকার। সো আমার কাছে মনে হয় যে সব ছবি মানে যত বেশি কম্পিটিশন থাকবে তত বেশি ভালো হবে। সো সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষ যখন ছবি করে, মানে মানুষ মিনস হচ্ছে প্রডিউসার বা ডিরেক্টর যখন ছবিটা করে, তখন হচ্ছে এই কম্পিটিশনটা চিন্তা করেই কিন্তু রিলিজটা করে। সো তখন মানে নিজেদের মধ্যে অনেক টেনশন থাকে। সো শুধু নিজেদের মধ্যে না, জানো অডিয়েন্সের মধ্যেও অনেক টেনশন থাকে যে মানে আমি যাকে অনেক পছন্দ করি তারটা সবচেয়ে বেস্ট হবে, মানে এবং ওখান থেকে সিলেকশন করাটাও খুব কঠিন, যে আমি আসলে প্রথম মানে হলে গিয়ে কোন ছবিটি কোনটা টিকিট কাটবো সেটা নিয়েও একটা ইয়ে থাকে। তো এটা কিন্তু বেশ কয়েক বছর ধরে হয়েছে। সো আমি এই ঈদের ছুটিতে অবশ্যই ট্রাই করব যে সবগুলো ছবি দেখার এবং দেখব। এবং শুধু একা না, আমরা চাই পরিবার নিয়েই দেখাটা হোক, বন্ধু বান্ধব নিয়ে দেখা হোক, আরো বেশি ভালো হবে। তোমার কি প্ল্যান বলো? সেম, আমি ঈদটা তো আমার ঈদের দিন সারাদিন বাসায় থাকা হয়, সন্ধ্যার পর বের হওয়া হয়। সেকেন্ড থার্ড ডে থেকে আমি আগে থেকেই সব টিকিট কেটে রেডি করে রাখবো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে দেখার জন্য। কারণ এবারে যে লিস্ট অ্যাকচুয়ালি আমরা লিস্ট দেখছি আসলে কোনটা রেখে কোনটা দেখবো। আমার ফার্স্টে তো থাকবেই সাকিব ভাইয়ার মুভি দেখবো প্রিন্স, এন্ড দেন একটা একটা করে লাস্ট ঈদেও আমি যেমন সবগুলো মুভি দেখেছি। না, তার চেয়ে ভালো লাগে কি যে এবারও মানে যেমন গত ঈদে মানে আমি টিকিট কেটে ছবি দেখবো, মানে টিকিট নাই, এইজন্য আমি বললাম আগে থেকেই আসলে মাঝে মাঝে কি হয় যে আমরা তো একটু চাই বাড়তি সুবিধা নিতে, তো কাউকে হয়তো ফোন করলাম যে মানে টিকিট কোনোভাবে অ্যারেঞ্জ করে দেয়া যায় কিনা, তখন বলে প্লিজ হাতে পায়ে ধরে যে এবার না, মানে এত প্রেসার তখন না। এবং যেটা হচ্ছে যে তোমার ইয়েও হয় যে মানে একেবারে মানে 50 জনের একটা টিম, 30 জনের একটা টিম, সবাই মিলে দেখা যায় একটা হল কিনে ফেলছে টিকিট। এটা খুব ভালো লাগে। আর আমার কাছে হলে যাওয়ার পর সবচেয়ে বেশি ভালো লাগে লাইক ধরো সামনে একটা টিম যারা ফ্রেন্ড সার্কেল, অথবা পেছনে একটা টিম ফ্রেন্ড সার্কেল, সবাই মিলে দেখছে, মানে ওরা যে উচ্ছ্বাসটা প্রকাশ করে, ওরা যে লাইক সিটি বাজায়, ওরা হাসে, ওইটাকে আমি সবচেয়ে বেশি এনজয় করি যে বাও, আমাদের বাংলা মুভি আমাদের এই বর্তমান প্রজন্মের মানে ছেলে মেয়েদেরকেও কিন্তু নাড়া দিচ্ছে। তো আমরা বলি না যে বর্তমান প্রজন্ম হলমুখী না, এটা কিন্তু ভুল। না, বর্তমান প্রজন্মের সবাই এখন হলমুখী, এটা দেখেই তো ভালো লাগে যে টিকিট পাওয়া যায় না কেন, এই কারণেই তো। একটা সময় তো টিকিট নিয়ে এত টেনশন করা লাগতো না, এখন দেখা যায় যে ঈদের 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে টিকিট বুক করে রাখা লাগে, পাওয়া যায় না। আমার ছেলে আমাকে জাস্ট আগে থেকে বলে যে আম্মু তুমি কি মুভি দেখতে চাও? হ্যাঁ, তাহলে কিন্তু আগে থেকে বলো প্লিজ, বিকজ অলওয়েজ ওকে আমি প্যারা দিই তো যে তুমি হচ্ছে। সো এইগুলো কিন্তু অনেক বছর মানে আমরা এগুলো পর হচ্ছে, হ্যাঁ, সো এগুলো শুনিনি। আগে যেমন একটা সময় ছিল ব্ল্যাকে টিকিট বিক্রি হতো, তো মানে কেউ টিকিট
মানে যে কাটেনি আগে আগে তো কাটার সিস্টেম ছিল না, অনলাইন সিস্টেম ছিল না, তখন কি হতো ও ওখানে গিয়ে কিন্তু ব্ল্যাকে টিকিট কাটতো কেন, কারণ যেহেতু চলে আসছি মানে কাটতেই হবে যত টাকাই হোক। হ্যাঁ, তো Right. এখন আর ওইটা নেই, তো মানে টিকিট কাটতে হয় আগে কাটতে হবে, অনলাইনে আদারওয়াইজ কেটে অন্য ফেলছে ছবি অন্য বাচ্চারা। অপশনে যেতে হবে। অন্য অপশনে যেতে হয়, বাট এটাও ভালো লাগে। আমার কাছে মনে হয় যে হল পর্যন্ত যে আমরা যদি ফিরে আসি সেটাও ভালো লাগে যে আমাদের চলচ্চিত্র আবারও ঘুরে দাঁড়িয়েছে। তো একেবারে তো শেষের দিকটাতে রয়েছে, একটু পরিবারের কথা জানতে চাই যে পরিবারকে নিয়ে ঈদ ভাবনাটা কি, আসলে কিভাবে করে কাটাতে পছন্দ করো ঈদের সময়টা? আমি অলওয়েজ তো হয় কি যে মানে সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি, আর আমি কাজ করতে গেলে যখনই যে ছবিটা থাকে সেই ছবিটার মধ্যে মানে খুবই বেশি ইনভলভ থাকি, এবং সেটার একদম ডে ওয়ান থেকে শুরু করে ছবি রিলিজ পর্যন্ত। তো মানে একটা কাজ নিয়েই দেখা যাচ্ছে যে মানে শুটিং ডিউরেশন অনেক অল্প দিন, বাট এটার সাথে যে ইনভলভমেন্টটা, ওই ইনভলভমেন্টটা থাকতে গেলে প্রচুর সময় দিতে হয় এবং প্রচুর ব্যস্ত থাকি। তো এই যে এত ব্যস্ততার মধ্যে আমার মনে হয় যে এই ঈদের সময়টাকে আমরা চাই যে আসলে ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসদের সাথে, তারপরে আমরা ওই যে বলি না আজাইরা গ্যাজানো, হ্যাঁ, সো আজাইরা অনেক গল্প করা, হয়তো মানে একজন ফ্রেন্ডকে ফোন করলাম বা অনেক পুরনো একটা মানুষকে ফোন করলাম, তার সাথে এমনি গল্প করছি। সো এই গল্পগুলোর সময়ই হচ্ছে আসলে এই ঈদের ছুটি, এই 8-9 দিন ছুটি থাকে, সো পুরো সময়টাকে এনজয় করি। ঈদের এই ছুটিতে তোমার যারা অডিয়েন্স রয়েছে, ফ্যান ফলোয়ার্স রয়েছে, তারাও তো তোমার সাথে থাকছে এবং এই মুহূর্তে দেখছে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো যে আপনারা হলে গিয়ে ছবি দেখবেন। মানে অলওয়েজ একটা কথা বলি, যেটা হচ্ছে অনেক মানে বৃষ্টিতে ভিজে শুটিং করি অথবা অনেক রোদে পুড়ে শুটিং করি, সেগুলো কোনো কষ্টই না যখন দেখি আপনারা হল ভর্তি মানুষ মানে হলে গিয়ে ছবি দেখছেন। মানে এর চেয়ে ব্লেসিং আর কিছু নেই। আপনারা মানে সিনেমা দেখবেন, হলে গিয়ে বাংলা চলচ্চিত্রের সঙ্গে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। শখ, তোমার ফ্যামিলি নিয়ে প্ল্যানিং, মানে কিভাবে করে ঈদ কাটাও? ফ্যামিলির সাথে ফ্যামিলি প্ল্যানিং মানে ঈদ, ওই যে নীরব তো বলেই দিল যে আমরা যারা কাজ মানে করি এই আসলে ফ্যামিলি প্ল্যানিং মানে হচ্ছে ঈদের প্ল্যান। হ্যাঁ হ্যাঁ ওটাই বলছিলাম বাচ্চা যে কাচ্চার আমরা planning না আর কি। আমরা যারা কাজ করি তারা তো আসলে দেখা যায় কোনো না কোনো সময় শুটিং নিয়ে কাজ নিয়ে ব্যস্ত থাকি। সো ফ্যামিলি মেম্বার্সরা খুব কম সময়ে আমাদেরকে পায়। সো ঈদের টাইমটুকুতে আসলে বাবা মা, কাজিন, মামা মামি, নানা নানু, যারা যারাই আছে না কেন সবার সাথে একসাথে গ্যাদার করা হয়, ঘুরতে যাওয়া হয়। আর এখন তো মেয়ে আছে আমার, আলিফ আছে, আলিফকে নিয়ে অনেক ঘোরাঘুরি করা হয়, কারণ আমার মেয়ে অনেক আপডেট থাকে, ঘুরতে খুব পছন্দ করে। হ্যাঁ, সো টোটাল সময়টাই আসলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসকে টাইম দেওয়া হয়। এবং আর এই যে তোমাদের- ঈদে আসলে প্রচুর সিনেমা দেখা হয় আমার, এটা সত্যি। আমি প্রচুর মানে স্কোপ পেলেই আসলে আমি সিনেমা দেখতে চলে যাই। অ্যান্ড তোমার যারা ফ্যান ফলোয়ার্স রয়েছে তাদের উদ্দেশ্যে ঈদটা আসলে কিভাবে করে তারা কাটাবে, কোনো শুভকামনা? ফ্যান ফলোয়ার্সের জন্য বলবো ঈদ মোবারক সবাইকে। সবাই যেন অনেক সুস্থ সুন্দর ভালোভাবে পরিবারের সাথে একটা হেলদি টাইম স্পেন্ড করতে পারে। আর যারা আসলে জার্নি করে ঈদ সেলিব্রেট করে, আমি বলবো যে ঢাকার বাইরে বা বিভিন্ন দূরে দূরে, রাস্তাটা যেন খুব সেফলি মানে মেইনটেইন করে, কারণ দেখা যায় ঈদের সময় আসলে অনেক ধরনের দুর্ঘটনা হয়ে থাকে। সো সবাই যেন সেফ থাকে। আমরা চাই না যে একটি দুর্ঘটনা পুরো পরিবারের জন্য পুরো কান্না হয়ে পরিবারের ফিরে জন্য আসুক। কান্না হয়। আমাদেরও আসলে সেই বিষয়গুলো দেখতে একদমই ভালো লাগে না, কারণ অন্যদের দুঃখ দেখলেও কিন্তু আমাদের মন খারাপ হয়, কারণ সেখানে আমরাও থাকতে পারি। ব্যাপারটা এরকম। যাই হোক, ঈদের সময় আমরা কোনো দুর্ঘটনা নিয়ে ভাবতেই চাই না, বাট আজকের সময়টা এত চমৎকার কাটলো তোমাদের সাথে। আর থ্যাঙ্কস টু শখ, আজকে শখ ছিল বলে নীরব অনেক বেশি কথা বলেছে। এটা আমার খুব শান্তি লাগছে, বিশ্বাস না করো। থ্যাঙ্কস না, টু এই জন্য ইউ। আমি বলি এবার ঈদের এবার ঈদের যেটা করবো আমি ঈদের ছুটিতে আমি শখের সাথে ফোন করে কথা বলবো। প্লিজ। সো অবশ্যই তোমাদের সাথে সবসময় যোগাযোগ থাকুক, মাঝখানে আমাকেও রেখো, নো প্রবলেম। আমরা তো চাই সব We সময় can তুমি have থাকো। coffee together এই ঈদের ছুটিতে। Definitely. আবারও অনেক অনেক শুভকামনা এবং একটা গ্রুপ দুজনকে খুলে ঈদ হোয়াটসঅ্যাপ গ্রুপ মোবারক। খুলে বলে দিও। সো ঈদ মোবারক দুজনকেই, এবং ডিবিসির পক্ষ থেকে অনেক অনেক ঈদ কৃতজ্ঞতা। মোবারক তোমাকেও। থ্যাংক ইউ নীরব, তোমাকেও ঈদ মোবারক। অ্যান্ড থ্যাংক ইউ ডিবিসি ফর হ্যাভিং আস হিয়ার। তোমাকে, শখকে, ডিবিসিকে, সবাইকে ঈদ মোবারক। থ্যাংকস আ লট। প্রিয় দর্শক,
আড্ডায় কথায় আমাদের খুনসুটিতে কিন্তু সময়টা খুব সুন্দর করে কেটে গেল। আজকের মতো বিদায় নিতে হচ্ছে আমাদের ঈদ স্পেশাল আয়োজন ভাইয়া হাউজিং ডিবিসি তারকার আড্ডা পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজী টিয়ের এই এপিসোড থেকে। আবারও ফিরে আসবো আপনাদের জন্য প্রিয় তারকা আর আমাদের এই আড্ডার খুনসুটি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি শান্তা জাহান আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।